স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। যারা মানব সেবা করার স্বপ্ন লালিত পালিত করেন, মানব সেবা করার স্বপ্নই যাদের ধ্যান জ্ঞান, যারা ডাক্তার হয়ে সেই মানব সেবা করার স্বপ্নকে পূরণ করতে চান, শুধু পূরণ করতেই চান না, তীব্র জেদের মাধ্যমে অটল থাকেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে সরকারি মেডিকেল কলেজে কোনো কারণে চান্স পাননি অথবা পাবেন না। প্রাইভেট মেডিকেল কলেজ হতে পারে তাদের স্বপ্নের সেই রূপকার। যারা মানব সেবা করার, ডাক্তার হওয়ার স্বপ্ন লালিত করেন, আমি তাদেরকে ভিডিওটি দেখার জন্য উৎসাহিত করব। আজকের ভিডিওতে আমরা প্রাইভেট মেডিকেল কলেজের A to Z নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি লেন্দি হবে। তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও, আশা করি এতে তোমাদের সকল প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবা। দ্রুত সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্তে ফ্রেন্ডস, আই এম SP চন্দ্র ফ্রম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া। প্রথমত সবার মনে যে প্রশ্নটি উকি দেয় সেটি হচ্ছে যে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ব কি পড়ব না। মানুষ মূলত মেডিকেলে আসে এক, মানব সেবা করার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে, দুই, সুন্দর একটি ক্যারিয়ার তৈরি করতে যা তাকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিবে। বাট রিয়েলিটি ইজ নট দিস। প্রথম দিকে একজন স্টুডেন্ট মানব সেবা করার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আসলেও থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের পরে গিয়ে দেখা যায় যে সে কেবল এবং কেবলমাত্র তার ক্যারিয়ারের দিকেই বেশি ঝুঁকে। এত কষ্ট, এত পরিশ্রম করে স্টাডিটা করতে হয় যে লাইফে আর জীবন বলতে কিছু থাকে না। এমনও রাত, দিন, সপ্তাহ, মাস যায় যে তুমি যদি 6 আওয়ার ঘুমাতেও যাও সেক্ষেত্রেও ঘুমের মধ্যেও তোমাকে 2 আওয়ার পড়তে হয়। এক্সামের আগে 2 ডেজ তুমি স্লিপিং মুডে না গিয়েই তোমাকে এক্সামে বসতে হতে পারে। তাহলে জীবন জৈবন বিসর্জন দিলাম, প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে বাবার অটেল টাকা খরচ করে পড়ালেখা করলাম, তাহলে কেন উদ্দেশ্য তৈরি হবে না টাকা ইনকাম করার? যে বয়সে গিয়ে তোমার MBBSটা কমপ্লিট হবে সেই বয়সে তোমার একটা ফ্যামিলি তৈরি হবে, নিজের একটা প্যারেন্টস থাকবে, সো চলতে তো হবে ভাই। তাহলে প্রশ্ন দাঁড়ায় যে মেডিকেল কলেজে পড়বো কি পড়বো না। আচ্ছা শোনো, মেডিকেল সেক্টরটাতে আসার জন্য দুটো শর্ত আছে। প্রধানত তুমি মেডিকেল এডমিশন টেস্টটা দিয়ে গভর্নমেন্ট মেডিকেলে চান্স নাও। সেকেন্ডলি, তুমি যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স না পাও, মেডিকেল এডমিশন টেস্টটাতে একটা ভালো মার্ক এবং পজিশন নিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে স্টাডি করো। নাউএডেজ তোমাকে 30K এর মধ্যে পজিশন থাকতে হবে যদি তুমি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে চাও। যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাবা না, যাদের পজিশন ভালো থাকবে, যাদের ফিনান্সিয়াল কন্ডিশন বেটার, বাবা মার পূর্ণ সাপোর্ট থাকবে, ডাক্তার হয়ে মানব সেবা করার যাদের উচ্চ ইচ্ছা থাকবে এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে যারা নিজের জীবন বাজি রেখে পড়তে পারবা, তারাই প্রাইভেট মেডিকেল কলেজে এডমিশন নাও। বাট যাদের ফ্যামিলি সাপোর্ট থাকবে না, তারা সিদ্ধান্তটা একটু ভেবেচিন্তেই নিও। যেহেতু মেডিকেলের পড়ালেখাটা সো টাফ, অনেক সময় মাঝে মধ্যেই তোমাকে ডিপ্রেশনে পড়তে হতেও পারে। যদি তুমি ডিপ্রেশনে পড়ো, সেক্ষেত্রে তুমি যদি তোমার ফ্যামিলি সাপোর্ট না পাও, তাহলে তোমার কাছে স্টাডিটা কন্টিনিউ করা অ্যাপ্রক্সিমেটলি ইম্পসিবল হয়ে দাঁড়াবে। যাদের ফ্যামিলি স্ট্যাটাস বেটার না, মিডল ক্লাস বা লো ক্লাস, তারা প্রাইভেট মেডিকেল কলেজে একবার ভর্তি হওয়ার আগে অন্ততপক্ষে 10 বার ভেবে নিবা যে পড়বা কি পড়বা না, তোমার ফ্যামিলি এটাতে সাপোর্ট দিতে পারবে কি পারবে না। আর যাদের ইকোনমিক স্ট্যাটাস লো, মেডিকেল এডমিশন টেস্টটাতে সামান্য খুব অল্প মার্কের জন্যই তোমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাওনি, বা যাদের পজিশন 8K বা 10K এর ভিতরে আছে, তারা চাইলে তোমরা দরিদ্র কোটায় প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার জন্য আবেদন করতে পারো। দরিদ্র কোটায় কিভাবে প্রাইভেট মেডিকেল কলেজে পড়া যায় এ সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিওটা দেখে নিলে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবা। আর আমার অ্যাডভাইস অর রিকোয়েস্ট যেটাই বুঝো থাকবে, যারা লো ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, এবারের এডমিশন টেস্টটাতে যাদের 3, 4, 5 মার্কের জন্য চান্সটা মিস হয়েছে, তারা ভাই জীবন লাগাই দাও সেকেন্ড টাইমের জন্য, জাস্ট একটা বছর। আর এখন যেহেতু সেকেন্ড টাইমারদের জন্য কাটমার্কও 3 করা হয়েছে, সো ভাই একটা ইয়ার 1 বছর তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। তুমিও হতে পারো গভর্নমেন্ট মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট। যারা পরিসংখ্যান বিদ্যা ভালো বুঝো, তারা দেখবা যে সেকেন্ড টাইমার হয়েও ঢাকা মেডিকেল কলেজ অর্থাৎ DMC-তে চান্স পাওয়া যায়। অন্যান্য মেডিকেল কলেজে তো পাওয়া যায়, DMC-তেও চান্স পাবে এবং পেয়েছে।
তবে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা তাদেরকে আমি একটা অ্যাডভাইস দিতে পারি যে তোমরা কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করো, দেন সেকেন্ড টাইমের জন্য পুরো জীবন বাজি রেখে দাও। সেকেন্ড টাইম সম্পর্কে যদি তোমাদের কোনো হেল্প লাগে বা অ্যাডভাইস লাগে তোমরা কমেন্টে জানাই দিতে পারো। তোমাদের যদি আমি ফুল রেসপন্স পাই তাহলে সেকেন্ড টাইম এডমিশনের A to Z নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তোমাদের যদি কোনো হেল্প বা অ্যাডভাইস লাগে তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপটিতে যুক্ত হয়ে যেতে পারো। আই উইল ট্রাই টু মাই বেস্ট। MBBS কমপ্লিট করার পর একজন গভ মেডিকেল কলেজ স্টুডেন্ট এবং একজন প্রাইভেট মেডিকেল কলেজ স্টুডেন্ট উভয়ের কেরিয়ার সেম হয়ে দাঁড়ায়। একজন গভ মেডিকেল স্টুডেন্ট এবং প্রাইভেট মেডিকেল কলেজ স্টুডেন্ট উভয়েরই কেরিয়ারের অনেকগুলো হাত তৈরি হয়। যেমন তুমি চাইলে BCS দিয়ে সরকারি মেডিকেল অফিসার হিসেবে জয়েন করতে পারবা, দেশের মধ্যেই পোস্ট গ্রাজুয়েশন করতে পারবা, আর্মিতে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করতে পারবা, অথবা তুমি যদি চাও তাহলে তোমার কেরিয়ারটা তুমি ফরেন কান্ট্রিতেও তৈরি করতে পারবা। এখন যদি BCS নিয়ে টুকটাক কিছু বলি, MBBSটা কমপ্লিট করার পরই তুমি BCS দিয়ে একজন সরকারি মেডিকেল কলেজ অফিসার হতে পারবা। এখন ধরো তোমার কোনো কারণে আর মেডিকেল প্রফেশনটা ভালো লাগতেছে না, সেক্ষেত্রে তুমি অন্য সেক্টরগুলোতেও BCS দিতে পারবা এবং BCS দিয়ে তুমি ক্যাডার পর্যন্ত হতে পারবা, অ্যাজ ইয়োর উইশ। পোস্ট গ্রাজুয়েশনের বিষয়টা নিয়ে যদি একটু বলি, MBBS কমপ্লিট করার পর তুমি FCPS, MPhil, MPIS, MD এগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। সেক্ষেত্রে তোমাকে একটা ভর্তি পরীক্ষা দিয়ে এগুলোতে সুযোগ নিতে হবে। বিষয়টা কেমন, এই যে তুমি এখন HSCর বইগুলো পড়ে মেডিকেল এডমিশন টেস্টটা দিয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছ, ঠিক তেমনই তুমি MBBS কমপ্লিট করার জন্য যে বইগুলো পড়বা সেই বইগুলোর উপরেই তোমার একটা ভর্তি পরীক্ষা হবে। সেই ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হলেই তুমি এই বিষয়গুলোর উপর চান্স পাবা। রিসেন্ট সময়টিতে দেখা যাচ্ছে যে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্টের BCS হচ্ছে, প্রচুর পরিমাণে স্টুডেন্ট পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ পাচ্ছে। সব ক্যারিয়ার নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ নেই। Number of medical colleges and their seat in Bangladesh. Currently, there are 39 public medical colleges. This provide 5,380 seats every year for students undertaking MBBS, while there are 68 private medical colleges provided 6,040 seats. 6 colleges are run by Bangladesh Armed Forces which offer 375 seats. অর্থাৎ বাংলাদেশে বর্তমানে 39টি পাবলিক মেডিকেল কলেজ রয়েছে বা গভ মেডিকেল রয়েছে, যেখানে 5,380 জনকে প্রতি বছর পড়ার সুযোগ দেওয়া হচ্ছে। একই সাথে 68টি প্রাইভেট মেডিকেল কলেজ আছে। তোমরা অনেক জায়গায় তথ্য পাবা যে 72টি প্রাইভেট মেডিকেল কলেজ আছে, কিন্তু 4টি প্রাইভেট মেডিকেল কলেজের কার্যক্রম BMDC কর্তৃক নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। তো তোমাদের লাস্ট বছরের যে তথ্য, মানে লাস্ট যে প্রাইভেট মেডিকেল কলেজের সার্কুলার হয়েছে সেখানে সিট কিছুটা বেড়ে 6,273 এরকম হয়েছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। আর 6টা হচ্ছে তোমাদের আর্মি মেডিকেল কলেজ আছে, যেখানে 375টা সিট আছে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজ ইন বাংলাদেশ। বাংলাদেশে যে 68টি প্রাইভেট মেডিকেল কলেজ আছে, সেই 68টি প্রাইভেট মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং কোন প্রাইভেট মেডিকেল কলেজটি কোন জেলায় অবস্থিত সেই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমাদের আসে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা হচ্ছে 1925 সালে এস্টাবলিশ হয় এবং ঢাকার মধ্যে অবস্থিত। আচ্ছা, এটা কিন্তু তোমাদের লিস্ট অনুযায়ী মেডিকেল কলেজ না, এটা হচ্ছে তোমাদের মেডিকেল কলেজ যেগুলো আছে সেই মেডিকেল কলেজগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। ইব্রাহিম মেডিকেল কলেজ 2002 সালে এস্টাবলিশ হয় এবং এটা হচ্ছে ঢাকার মধ্যে অবস্থিত। বাংলাদেশ মেডিকেল কলেজ 1986 সালে প্রতিষ্ঠিত হয় এবং ঢাকার মধ্যে অবস্থিত। হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, এটা একটা অনেকেরই একটা পছন্দের একটা মেডিকেল কলেজ, 2000 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ঢাকার মধ্যে অবস্থিত। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ 1992 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি কিশোরগঞ্জে অবস্থিত। যারা কিশোরগঞ্জে পড়ালেখা করতে চায় তাদের জন্য এটা একটা ভালো একটা চয়েসের একটা মেডিকেল। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ 2007 সালে প্রতিষ্ঠিত হয়, এটি ঢাকার মধ্যে অবস্থিত।
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ উত্তরা ঢাকা 1994 সালে প্রতিষ্ঠিত হয় এবং ঢাকার উত্তরাতে অবস্থিত। ইনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং সাভারে অবস্থিত, ঢাকার সাভারে অবস্থিত। কমিউনিটি বেসড মেডিকেল কলেজ 1995 সালে প্রতিষ্ঠিত হয় এবং ময়মনসিংহে অবস্থিত হয়। ময়মনসিংহ অর্থাৎ ঢাকার বাইরে যারা পড়তে চায় তাদের জন্য কমিউনিটি বেসড মেডিকেল একটা ভালো চয়েস হতে পারে। ইবনে সিনা মেডিকেল কলেজ 1995 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ঢাকার মধ্যে অবস্থিত। শাহাবুদ্দিন মেডিকেল কলেজ 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং ঢাকার মধ্যে অবস্থিত। মেডিকেল কলেজ ফর ওমেন্স হসপিটাল অর্থাৎ শুধুমাত্র মেয়েদের জন্য এই মেডিকেল কলেজটা 1992 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। জে.এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ, এটাও শুধুমাত্র মেয়েদের জন্য, 1992 সালে প্রতিষ্ঠিত হয় এবং ঢাকার মধ্যে অবস্থিত। কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজ, এটাও শুধুমাত্র মেয়েদের জন্য, 2001 সালে প্রতিষ্ঠিত হয় এবং টাঙ্গাইলের মধ্যে অবস্থিত। বিশেষ করে যে সকল মেয়েদের বাসা টাঙ্গাইলে, বাসার বাইরে গিয়ে পড়তে পারবা না, তাদের জন্য এটা। এখন সময় সকাল 10টা। তাহিরুন্নেসা মেডিকেল কলেজ 1992 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি গাজীপুরে অবস্থিত। আদ-দ্বীন ওমেন্স মেডিকেল কলেজ 2008 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ 2000 সালে প্রতিষ্ঠিত হয়, গাজীপুরে অবস্থিত। সেন্ট্রাল মেডিকেল কলেজ 2005 সালে প্রতিষ্ঠিত হয়, কুমিল্লার মধ্যে অবস্থিত। ঢাকার মধ্যে যারা কুমিল্লায় বাসা তারা এই মেডিকেলটা একটু চয়েসে রাখতে পারো। ইস্টার্ন মেডিকেল কলেজ 2005 সালে প্রতিষ্ঠিত হয়, কুমিল্লার মধ্যে অবস্থিত। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ 2003 রাজশাহীতে অবস্থিত। অর্থাৎ যাদের মেরিট পজিশনটা মাঝামাঝি অবস্থায় আছে, ঢাকার বাইরে পড়তে চাও, রাজশাহীতে বাসা, তাদের মধ্যে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজটা কিন্তু বেস্ট চয়েস হতে পারে। তো তোমরা মেডিকেল সম্পর্কে একটু খোঁজাখুঁজি করতে পারো। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ 2005 সালে প্রতিষ্ঠিত হয়, এনায়েতপুরে অবস্থিত। জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ 1995 সালে প্রতিষ্ঠিত হয়, সিলেটের মধ্যে অবস্থিত। ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ 2000 সালে প্রতিষ্ঠিত হয়, সাভারের মধ্যে অবস্থিত। নর্থ ইস্ট মেডিকেল কলেজ 1997 সালে প্রতিষ্ঠিত হয়, সিলেটের মধ্যে অবস্থিত। ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সায়েন্স 1989 সালে প্রতিষ্ঠিত হয় এবং চিটাগাংয়ে অবস্থিত। গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ 1998 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার সাভারে অবস্থিত। চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল মেডিকেল কলেজ 2005 সালে প্রতিষ্ঠিত হয়, আগ্রাবাদে অবস্থিত। অর্থাৎ চট্টগ্রামের মধ্যে যারা প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে চাও তাদের জন্য চট্টগ্রাম মা ও শিশু হসপিটালটা একটা ভালো চয়েস হতে পারে। টিএমএসএস মেডিকেল কলেজ 2008 সালে প্রতিষ্ঠিত, বগুড়ার মধ্যে অবস্থিত। অর্থাৎ যাদের বাসা বগুড়া তাদের জন্য টিএমএসএস মেডিকেল কলেজটা একটা ভালো চয়েস হতে পারে। প্রাইম মেডিকেল কলেজ 2008 সালে প্রতিষ্ঠিত হয়, রংপুর। বিশেষ করে যাদের সিরিয়ালটা মিডিয়াম লেভেলের এবং যাদের বাসা রংপুর, রংপুর ছেড়ে অন্য কোথাও যাবা না, তাদের জন্য প্রাইম মেডিকেল কলেজটা একটা ভালো চয়েস হতে পারে। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ 2001 সালে প্রতিষ্ঠিত হয়, রংপুরে অবস্থিত। ডেল্টা মেডিকেল কলেজ 2006 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। সাউদার্ন মেডিকেল কলেজ 2006 সালে প্রতিষ্ঠিত হয়, চট্টগ্রামের মধ্যে অবস্থিত। আনোয়ার খান মেডিকেল কলেজ 2008 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। ইউনিভার্সাল মেডিকেল কলেজ 2008 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। পপুলার মেডিকেল কলেজ 2010 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। গ্রিন লাইফ মেডিকেল কলেজ 2010 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ 2008 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজ 2001 সালে প্রতিষ্ঠিত হয়, রংপুরের মধ্যে অবস্থিত। সিলেট ওমেন্স মেডিকেল কলেজ 2005 সালে প্রতিষ্ঠিত হয়, সিলেটের মধ্যে অবস্থিত। মন্ন মেডিকেল কলেজ 2002 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। এমএইচ সামরিতা মেডিকেল কলেজ 2010 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। মার্কস মেডিকেল কলেজ 2011 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর 2010
প্রতিষ্ঠিত হয় ফরিদপুরে অবস্থিত। যাদের বাসা ফরিদপুর তারা এই মেডিকেলটাকে চয়েসে রাখতে পারো যদি বাসার কাছেই পড়তে চাও। প্যারেন্ট মেডিকেল কলেজ 2011 সালে প্রতিষ্ঠিত হয়, রাজশাহীতে অবস্থিত। গাজী মেডিকেল কলেজ 2010-11 সাল, খুলনার মধ্যে অবস্থিত। নর্থার্ন মেডিকেল কলেজ 2005 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ 2011 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। মায়নামতি মেডিকেল কলেজ 2011 সালে প্রতিষ্ঠিত হয়, কুমিল্লার মধ্যে অবস্থিত। আদ্দিন সাকিনা মেডিকেল কলেজ 2012 সালে প্রতিষ্ঠিত হয়, খুলনার মধ্যে অবস্থিত। বিক্রমপুর ভুইয়ান্স মেডিকেল কলেজ 2014 সালে প্রতিষ্ঠিত হয়, মুন্সিগঞ্জে অবস্থিত। ইউনিভার্সাল মেডিকেল কলেজ 2014 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। এশিয়ান মেডিকেল কলেজ 2012 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ 2013 সালে প্রতিষ্ঠিত হয়, কিশোরগঞ্জের মধ্যে অবস্থিত। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ 2010 সাল, ব্রাহ্মণবাড়িয়া। পার্ক ভিউ মেডিকেল কলেজ 2013 সাল, সিলেটের মধ্যে অবস্থিত। মনোয়ারা শিকদার মেডিকেল কলেজ 2022 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার মধ্যে অবস্থিত। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের টপ 10 প্রাইভেট মেডিকেল কলেজগুলো নিয়ে। আমি বিভিন্ন র্যাঙ্কের ভিত্তিতে, সুবিধার ভিত্তিতে, ফ্যাসিলিটির ভিত্তিতে আমার নিজস্ব একটা র্যাঙ্ক এটা করেছি। তোমরা যদি 90% অন্য ভিডিওগুলোর সাথে বা ইন্টারনেটের সাথে মিলাও তবে তোমরা দেখতে পারবা যে এই টপ 10 মেডিকেল কলেজগুলোর মধ্যে এখানকার মধ্যে 8 থেকে 9টা তোমার টপ 10-এ থাকবেই। তো তোমাদের যে টপ 10 দেখেই চয়েস দিতে হবে এমনটা বিষয়টা না। তোমরা তোমাদের আরো অন্যান্য সুবিধার ভিত্তিতে, যেমন অর্থনৈতিক, মেরিট লিস্ট, বাসার কাছাকাছি, এই সুবিধার ভিত্তিতে তোমরা অন্য মেডিকেলগুলো সিলেক্ট করতে পারো। তবে আমি তোমাদের হচ্ছে টপ 10 মেডিকেল কলেজ বাংলাদেশের মধ্যে যেগুলো প্রাইভেট মেডিকেল আছে সেগুলো নিয়ে একটু দেখাচ্ছি তোমাদের। আমার লিস্টে আমি 1 নম্বরে রেখেছি ইব্রাহিম মেডিকেল কলেজ, যেটাকে বলা হয় বারডেম। তো তোমরা অনলাইনে খোঁজ নিলে বারডেম মেডিকেল সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা। আমার লিস্টে আমি 2 নম্বরে যেটাকে রেখেছি সেটা হচ্ছে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। 3 নম্বরে আছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। 4 নম্বরে রয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজ। 5 নম্বরে আমি রেখেছি কমিউনিটি বেসড মেডিকেল কলেজ। 6 নম্বরে জহুরুল হক মেডিকেল কলেজ। 7 নম্বরে ইনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 8 নম্বরে দেখো ইবনে সিনা মেডিকেল কলেজ। 9 নম্বরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ। 10 নম্বরে রয়েছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ। প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে হলে তোমার এসএসসি প্লাস এইচএসসি এর রেজাল্ট যোগ করে জিপিএ মাস্ট 9.00 হতে হবে এবং এইচএসসি এর বায়োলজিতে তোমার জিপিএ 4.00 থাকতে হবে। এরপর তোমাকে মেডিকেল এডমিশন টেস্টটা দিয়ে মাস্ট পাস করতে হবে, অর্থাৎ 40+ মার্ক থাকতে হবে। মেডিকেল এডমিশন টেস্ট না দিয়ে তুমি কোনোভাবেই প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবা না। বিগত বছরগুলোতে দেখা গিয়েছিল যে একজন স্টুডেন্ট 40 পেয়ে পাস করলেই সে লবিং টবিং বা এ ধরনের কোনো কিছু দিয়ে সে ভালো মেডিকেল কলেজে চান্স পাওয়ার সুযোগ পেত। কিন্তু ভাইয়া আপুরা, এখন সরকারের নতুন নিয়ম অনুযায়ী 40 পেয়ে পাস করলেই তোমরা লবিং টবিং দিয়ে আর ভালো মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ নাও পেতে পারো। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী এখন মেডিকেল এডমিশন টেস্টের ন্যাশনাল মেরিট অনুযায়ী তুমি প্রাইভেট মেডিকেলগুলোতে চয়েস দিতে পারবা। সেক্ষেত্রে তুমি যদি একটা ভালো প্রাইভেট মেডিকেল কলেজে চান্স পেতে চাও সেক্ষেত্রে তোমার পজিশন মাস্ট 30K এর ভিতরে থাকতেই হবে, অর্থাৎ তোমাকে 40 মার্ক পেয়ে পাস করতে হবে, এটা মাস্ট। সেকেন্ডলি তোমাকে 30K মেরিট লিস্টের মধ্যে থাকতে হবে। এই 30K এর মধ্যে আবার তুমি যতটা পারো সামনের দিকে তোমাকে থাকতে হবে এবং পরীক্ষায় একটা ভালো মার্ক পেতে হবে যেন তোমার পজিশনটা সামনের দিকে আসে। প্রাইভেট মেডিকেলের চয়েস অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করলেও মেন যে বিষয়টির উপর নির্ভর করে তা হলো মেরিট লিস্ট। ধরেন আপনি বাংলাদেশের টপ মেডিকেল কলেজগুলোতে পড়তে চান, যেমন বাংলাদেশ মেডিকেল কলেজ, হোলি ফ্যামিলি,
বারডেম, এই মেডিকেল কলেজগুলোতে যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পায় না তারাই যে শুধুমাত্র ভর্তি হয় বিষয়টা তেমন না। অনেকে আছে ঢাকার মধ্যে শৈশব বাল্যকাল অতিবাহিত করেছে, যাদের বাসস্থান ঢাকার মধ্যে, তাদের মধ্যেও অনেকে দেখবা যে মেডিকেল কলেজে চান্স পায় গভর্নমেন্ট মেডিকেলে। তো তাদের মধ্যে যারা নিম্ন স্তরের বা সাম্প্রতিক সময় নির্মাণাধীন মেডিকেল কলেজগুলোতে চান্স পায়, তাদের টেন্ডেন্সি থাকে সরকারি মেডিকেল কলেজ ক্যান্সেল করে প্রাইভেট মেডিকেল কলেজে এডমিট হওয়ার। কেননা তারা ভালো কোয়ালিটি ডিজার্ভ করে, ঢাকা ছাড়তে চায় না, এবং বাবা মায়ের সামর্থ্য আছে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পড়ানোর মতো। আমি এমনও অনেক স্টুডেন্টকে দেখেছি যারা নিম্ন স্তরের বা সাম্প্রতিক তৈরি হওয়া মেডিকেল কলেজগুলোতে চান্স পেয়েছে, সেখান থেকে তারা ভালো মেডিকেলে আসার জন্য মাইগ্রেশন অন করেছিল, কিন্তু মাইগ্রেশন হয়নি। দেন তারা কি করেছে, তারা ওই সরকারি মেডিকেল ক্যান্সেল করে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ভর্তি হয়, তাদের স্টাডিটা কন্টিনিউ করতেছে। এই কারণে কিন্তু ঢাকার যে মেডিকেল কলেজগুলো আছে, টপ মেডিকেল কলেজগুলো আছে, সেই মেডিকেল কলেজগুলোতে কম্পিটিশনটা একটু বেশি হচ্ছে, অর্থাৎ ঢাকার টপ মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়াটা একটু টাফ হচ্ছে এবং খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে। অন্যদিকে আপনি যদি খরচের বিষয়টা বিবেচনা করেন, সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের মেরিট লিস্টটা সামনের দিকে থাকার পরও তারা ঢাকার মধ্যে খরচের কারণে পড়তে পারতেছে না, সেক্ষেত্রে তারা অন্যান্য যে এলাকার যে টপ মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজগুলোতে চয়েস দিচ্ছে। এরকম অনেক বিষয়ের উপর নির্ভর করলেও প্রধানত যেহেতু তোমার মেরিট লিস্টের উপরই বিষয়টা নির্ভর করতেছে, সো ধরেন আপনার মেরিট লিস্টটা 8K এর মধ্যে আছে, সেক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজগুলোতে 5300 জন স্টুডেন্টকে যদি নিয়ে নেয়, বাকি আরো যে 2500+ স্টুডেন্ট থাকে, সেই 2500+ স্টুডেন্টের মধ্যেও কিন্তু তীব্র একটা প্রতিযোগিতা হয়। 2500 স্টুডেন্টের মধ্যে 2500 স্টুডেন্টেই যে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবে বিষয়টা তেমনটা না। ধরেন 2500 স্টুডেন্টের মধ্যে 500 জনও যদি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয়, এবং 500 জনের মধ্যে 400 জনও যদি ঢাকার টপ মেডিকেল কলেজগুলো যেমন বাংলাদেশ মেডিকেল কলেজ, হোলি ফ্যামিলি বা বারডেমে ভর্তির সিদ্ধান্ত নেয় বা চয়েস দেয়, সেক্ষেত্রেও কিন্তু প্রতিযোগিতাটা অনেক তীব্র হয়। ধরেন বাংলাদেশ মেডিকেল কলেজে সিট আছে 150টা, কিন্তু চয়েস দিল 400 জন, তো বাংলাদেশ মেডিকেল কলেজ তো আর 400 জনকেই নিতে পারবে না, তো তারা নেবে 150 জন, সেক্ষেত্রে প্রতিযোগিতাটা অনেক তীব্র হলো। আবার দেখা যায় যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অনেক লবিং এর বিষয় থাকে, তো আপনি চয়েস দেওয়ার আগে আপনার মেরিট লিস্টটা একটু দেখেন। ধরেন আপনার মেরিট লিস্ট 15K বা 20K এর মতো আছে, তো এই মেরিট লিস্ট নিয়ে তো আপনি বাংলাদেশ মেডিকেল কলেজ বা বারডেম বা হোলি ফ্যামিলির মতো মেডিকেল কলেজগুলোতে চয়েস দিয়েও পড়ার সুযোগ পাবেন না, কেননা তারা আগে ভালো যাদের সিরিয়াল আছে তাদেরকে নিয়ে নেয়। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনার এরকম 15K বা 20K সিরিয়াল নিয়ে আপনি হচ্ছে মিডিল ক্লাস যে মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজগুলোতে চয়েস দিতে পারেন। তোমাদের মেরিট লিস্ট কত থেকে কত এর মধ্যে থাকলে কোন মেডিকেলে চয়েস দিলে মেডিকেল আসার সম্ভাবনা বেশি আছে, এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। তোমাদের যে এই মেরিট লিস্ট অনুযায়ী এই মেডিকেলে চয়েস দিতে হবে বিষয়টা তেমনটা না, তোমাদের অর্থনৈতিক অবস্থা লোকেশনের অনুযায়ী ভ্যারি করতে পারে। তবে আমি একটা রাফ আইডিয়া দেব যে এই পজিশন থেকে এই পজিশনের মধ্যে তুমি যদি মেডিকেল কলেজগুলো চয়েস দাও, সেক্ষেত্রে তোমার আসার সম্ভাবনা 90 থেকে 95%। তোমার পজিশন 55 থেকে 8000-এর মধ্যে হলে তুমি বাংলাদেশ মেডিকেল কলেজ ঢাকা, ইব্রাহিম মেডিকেল কলেজ ঢাকা যেটাকে বারডেম বলা হয়, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ঢাকা, ইবনে সিনা মেডিকেল কলেজ ঢাকা, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ, এই মেডিকেল কলেজগুলো যদি চয়েস দাও প্রথমের দিকে, তাহলে এগুলোই আসার সম্ভাবনা 90 থেকে 95%। নিচের মেডিকেল কলেজগুলো যেগুলো আছে তুমি তো সেগুলো মাস্ট চয়েস দিতে পারবা এবং সেগুলো আসবেই, তবে এগুলো তুমি প্রথমের দিকে রাখতে পারো যেহেতু এই মেডিকেল কলেজগুলো একটু ভালো। তোমার পজিশন যদি 8000 থেকে 10000-এর মধ্যে হয়, সেক্ষেত্রে তুমি হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ঢাকা, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ ময়মনসিংহ, বিশেষ করে যদি তোমার ঢাকার বাইরে লোকেশন হয় তাহলে তুমি এই মেডিকেল কলেজটা চয়েসে রাখতে পারো। ইনাম মেডিকেল কলেজ সাভার ঢাকা, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ঢাকা, আনোয়ার খান মেডিকেল কলেজ ঢাকা, চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল কলেজ চট্টগ্রাম। বিশেষ করে তোমাদের পজিশন যাদের 8000 থেকে 10000 এবং ঢাকার মধ্যে পড়তে পারবা না, বাসা চট্টগ্রামে, সেক্ষেত্রে চট্টগ্রামের মা ও শিশু হসপিটালটা তোমরা চয়েসে রাখতে পারো। জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ সিলেট,
সিলেটে যারা আছো, ঢাকায় পড়বা না, সিলেটের মধ্যেই পড়বা, পজিশন 8 থেকে 10,000, তারা এই মেডিকেল কলেজটাকে প্রথমের দিকে চয়েস রাখতে পারো। তবে নিচের মেডিকেল কলেজ যেগুলো আছে সেগুলোকে তো তোমরা অবশ্যই চয়েসে দিবা, তবে এগুলো প্রথমের দিকে রাখলে তোমার এগুলোর মধ্যেই আসার সম্ভাবনা 90 থেকে 95%। তোমার পজিশন যদি 8,000 থেকে 15,000-এর মধ্যে হয়, সেক্ষেত্রে তুমি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ঢাকা, পপুলার মেডিকেল কলেজ ঢাকা, কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজ টাঙ্গাইল, এই মেডিকেল কলেজগুলোকে প্রথমের দিকে চয়েস দিতে পারো। সেক্ষেত্রে তোমার 90 থেকে 95% এই মেডিকেলগুলো আসার সম্ভাবনা আছে। তবে তুমি বাকি মেডিকেল কলেজগুলো চয়েস দিতে পারবা। তোমার পজিশন যদি 10,000 থেকে 17,000-এর মধ্যে হয়, সেক্ষেত্রে তুমি গ্রিন লাইন মেডিকেল কলেজ ধানমন্ডি, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী, বিশেষ করে যারা রাজশাহীর মধ্যে পড়তে চাও এবং পজিশন 10,000 থেকে 17,000-এর মধ্যে, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ, যারা সিরাজগঞ্জের আছো চয়েসে রাখতে পারো। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, যারা চট্টগ্রামে আছো তারা চয়েসে রাখতে পারো। আদ্দিন ওমেন্স মেডিকেল কলেজ ঢাকা, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ঢাকা, যারা ঢাকার মধ্যে আছো এবং পজিশনটা একটু পিছনের দিকে যেমন 10,000 থেকে 17,000-এর মধ্যে, তারা এই দুটো মেডিকেল কলেজ চয়েসে রাখতে পারো। কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজ টাঙ্গাইল, ঢাকার মধ্যে আছো, পজিশন 10,000 থেকে 17,000 বা পজিশন একটু খারাপ এবং যারা শুধুমাত্র ওমেন্স মেডিকেল কলেজেই পড়তে চাও, তাদের ক্ষেত্রে এই মেডিকেল কলেজটা একটু চয়েসে রাখতে পারো। পজিশন 17,000 থেকে 25,000-এর মধ্যে হলে তোমরা যে মেডিকেল কলেজগুলো চয়েসে রাখতে পারো: ডেল্টা মেডিকেল কলেজ ঢাকা, নর্থ ইস্ট মেডিকেল কলেজ সিলেট, মেডিকেল কলেজ ফর ওমেন্স উত্তরা ঢাকা। ঢাকার মধ্যে যে সকল মেয়েরা আছো এবং ঢাকার বাইরে গিয়ে পড়তে চাচ্ছ না কিন্তু তোমাদের পজিশনটা অনেক খারাপ, তারা এই মেডিকেল কলেজগুলোকে, যেমন মেডিকেল কলেজ ওমেন্স উত্তরা ঢাকা, এটাকে চয়েসে রাখতে পারো। এটা শুধুমাত্র মেয়েদের জন্য। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ঢাকা, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ঢাকা, এমএইচ শারমিতা মেডিকেল কলেজ ঢাকা, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ঢাকা, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ঢাকা, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর। ফরিদপুরে যারা আছো তাদের ক্ষেত্রে এটা একটা চয়েস রাখতে পারো একটু। গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ সাভার ঢাকা, যারা ঢাকার মধ্যে আছো এবং পজিশন খারাপ, এই মেডিকেল কলেজগুলোকে চয়েসে রাখতে পারো। টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়া, যারা বগুড়ার মধ্যে আছো টিএমএসএস মেডিকেল কলেজটা চয়েসে রাখতে পারো। টিএমএসএস মেডিকেল কলেজটা কিন্তু মোটামুটি ভালো আছে। যাদের পজিশন 2500 থেকে 3,000-এর মধ্যে, তারা অনেকগুলো মেডিকেল কলেজে চয়েসে রাখতে পারো। এগুলো নিচের দিকের মেডিকেল কলেজ, যেমন সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লা, ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ব্রাহ্মণবাড়িয়া, টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়া, প্রাইম মেডিকেল কলেজ রংপুর, সিলেট ওম্যান মেডিকেল কলেজ সিলেট, গাজী মেডিকেল কলেজ খুলনা, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ রংপুর, আদ্দিন বসুন্ধরা মেডিকেল কলেজ ঢাকা, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ঢাকা, সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ঢাকা, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ গাজীপুর, মন্য মেডিকেল কলেজ মানিকগঞ্জ, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ গুলশান ঢাকা, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ঢাকা, জেএইচ সিকদার মেডিকেল কলেজ ঢাকা, তাইরুন্নেসা মেডিকেল কলেজ গাজীপুর, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ঢাকা। এই মেডিকেল কলেজগুলো চয়েস রাখতে পারো প্রথম দিকের লিস্টে। এগুলো মেডিকেল আসার সম্ভাবনা তোমাদের 90 থেকে 95%। তবে তোমার এই পজিশন 25,000 থেকে 30,000-এর মধ্যে পজিশন হলে তুমি কিন্তু প্রথমের দিকে যে ভালো ভালো মেডিকেল কলেজগুলো ছিল সেগুলোতে চয়েস দিয়েও কিন্তু সুবিধা করতে পারবা না, কারণ সেক্ষেত্রে তারা যাদের পজিশন ভালো তাদেরকেই আগে নিয়ে নেবে। তোমার পজিশন যদি 3,000-এর থেকে বেশি হয়, সেক্ষেত্রে তুমি সিটি মেডিকেল কলেজ গাজীপুর, মার্কস মেডিকেল কলেজ ঢাকা, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ কিশোরগঞ্জ, এশিয়ান মেডিকেল কলেজ ঢাকা, বিক্রমপুর ভুইয়া মেডিকেল কলেজ মুন্সিগঞ্জ, ইউএস বাংলা মেডিকেল কলেজ নারায়ণগঞ্জ, মনোয়ারা শিকদার মেডিকেল কলেজ শরীয়তপুর, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ চট্টগ্রাম, সাউদার্ন মেডিকেল কলেজ চট্টগ্রাম, এই মেডিকেল কলেজগুলো চয়েসে রাখতে পারে।
এই বিষয়ে বিএমডিসি অনুমোদিত একটি প্রাইভেট কলেজের লিস্ট দেওয়া আছে, তবে লিস্টের মধ্যে অনেক উল্টাপাল্টা দেওয়া আছে। তারপরও যে মেডিকেল কলেজগুলো একটু পুরাতন সেই মেডিকেল কলেজগুলো একটু ভালো হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো আপনি কোন মেডিকেলে পড়তে চান সেই মেডিকেল সম্পর্কে একটু খোঁজ খবর নেন। আপনি অনলাইনে খোঁজ খবর নিতে পারেন, ইউটিউবে ভিডিও দেখে খোঁজ খবর নিতে পারেন। যেহেতু আপনার ভবিষ্যতের প্রশ্ন, সেহেতু বেটার হয় আপনি সরাসরি গিয়ে খোঁজ খবর নেন যে টিচার কোয়ালিটি কেমন, ফেসিলিটি কেমন, রুগীর সংখ্যা কেমন, স্ট্রাকচারটা কেমন। এখন কথা হচ্ছে যে আপনি সরাসরি গিয়ে কিভাবে খোঁজ নেবেন, কার কাছ থেকে খোঁজ নেবেন। আপনি যেই মেডিকেল কলেজে ভর্তি হতে চান ভুলেও সেই মেডিকেল কলেজের ভাইয়া আব্বুকে জিজ্ঞেস করতে যাবেন না যে আপনাদের প্রাইভেট মেডিকেল কলেজটা কেমন, কেননা নিজের সন্তানের দোষ কেউ বলতে চাবে না। তবে আপনার যদি একান্তই আপন ভাইয়া বা আপু ওই মেডিকেল কলেজে থাকে সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতে পারেন। এখন কথা হলো, যদি একান্ত ব্যক্তিগত ভাইয়া আপু না থাকে সেক্ষেত্রে আপনি নিজে গিয়ে দেখে আসেন যে স্ট্রাকচার কেমন, টিচার আছে কি নাই, রুগীর সংখ্যা কেমন। যেটা মেইন দেখবেন সেটা হচ্ছে রুগীর সংখ্যা কেমন, কেননা রুগীর সংখ্যার উপরেই কিন্তু আপনার ক্লিনিক্যাল যে নলেজ আছে সেই নলেজটা ডিপেন্ড করে। প্রাইভেট মেডিকেলের খরচের বিষয়টা নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি চলে আসে এবং মেইন যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে তোমার হচ্ছে ভর্তি ফি। তো বিগত বছরগুলোতে তোমার এক এক প্রাইভেট মেডিকেল কলেজের জন্য এক এক রকম ভর্তি ফি ছিল। কোনো মেডিকেল কলেজে 18 লক্ষ, কোনো মেডিকেল কলেজে 20 লক্ষ, কোনো মেডিকেল কলেজে 22 লক্ষ এরকম টাকা ছিল। কিন্তু লাস্ট সরকার নিয়ম করে দেওয়াতে বাংলাদেশের টপ মেডিকেল কলেজ থেকে একবারে লোয়ার যে মেডিকেল কলেজ আছে প্রাইভেট মেডিকেল কলেজ, সব মেডিকেল কলেজের ভর্তি ফি 19,44,000 টাকা, এটা ফিক্সড। এরপর যে বিষয়টি আসে সেটি হলো ইন্টার্ন ফি। তো তোমাদের প্রাইভেট মেডিকেল কলেজ অনুযায়ী ইন্টার্ন ফিটা আগে ভেরি করতো, কিন্তু লাস্ট সরকার কর্তৃক একটা নির্দেশনার কারণে টপ প্রাইভেট মেডিকেল কলেজগুলো থেকে একবারে নিউলি মেডিকেল কলেজগুলোতে তোমাদের ইন্টার্ন ফিটা একই, সেটা হচ্ছে 1,80,000 টাকা। তো তোমাদের ভর্তি ফি সম্পর্কে সকলেরই হয়তো বা ধারণা আছে, কিন্তু ইন্টার্ন ফি সম্পর্কে ধারণা নেই। তো এই বিষয় নিয়ে যদি একটু বলি, 5 বছরে তোমরা এমবিবিএসটা কমপ্লিট করার পর হসপিটালগুলোতে হাতে কলমে রুগীর ট্রিটমেন্ট দেওয়া শিখবা। এক্ষেত্রে নিউলি পাস্ট এমবিবিএস ডক্টররা যারা ট্রেনিং নেয় তাদেরকে বলা হয় ইন্টার্ন ডাক্তার। যেহেতু ইন্টার্ন ডাক্তাররা রুগীর ট্রিটমেন্ট করে, রুগীর সেবা দেয়, সেক্ষেত্রে তোমাদের গভ মেডিকেল কলেজগুলোতে সরকার কর্তৃক একটা তাদেরকে স্যালারি দেওয়া হয়, কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে তো আর গভর্নমেন্ট স্যালারি দিবে না। তো সেক্ষেত্রে দেখা যায় তোমাদের আগেই একটা ইন্টার্ন ফি জমা নেয়, ওই ফিটা থেকেই তোমাদেরকে মাসে মাসে একটা করে অ্যামাউন্ট স্যালারি দেয়। অর্থাৎ বিষয়টা কেমন, যে প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে তোমার টাকা নিয়ে তোমাকে ইন্টার্ন ফিটা দিচ্ছে। কোনো কোনো প্রাইভেট মেডিকেল কলেজে তোমার এই ভর্তি ফি ও ইন্টার্ন ফিটা একবারে দিয়েই ভর্তি হওয়া লাগতে পারে, আবার কোনো কোনো প্রাইভেট মেডিকেল কলেজে তোমার এই ভর্তি ফি ও ইন্টার্ন ফিটা একবারে না দিয়েও ভর্তি হওয়ার সুযোগ থাকবে। যদি আপনি টপ মেডিকেল কলেজের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনাকে ভর্তি ফি ও ইন্টার্ন ফিটা একবারে দিয়েই ভর্তি হতে হবে, যেহেতু তারা টপে আছে, তারা কোনো স্যাক্রিফাইস করতে চাবে না। কিন্তু আপনি যদি নিউলি যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজগুলোর কথা চিন্তা করেন সেক্ষেত্রে তারা আপনাদেরকে বাড়তি কিছু সুযোগ সুবিধা দিবে। যেমন আপনি ভর্তি ফি ও ইন্টার্ন ফি এর 60% টাকা দিয়ে প্রথমে ভর্তি হতে পারবেন, এরপর বাকি টাকাটা কিস্তির মতো করে পরিশোধ করতে পারবেন। নিউ প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে হয় কি, যেহেতু তারা স্টুডেন্ট পায় না সেক্ষেত্রে তারা স্টুডেন্টদের লোভনীয় অফার দেয় যাতে স্টুডেন্টরা আগে সেখানে ভর্তি হয়। যেহেতু একবার ভর্তি হলে আপনি সম্পূর্ণ কোর্সের টাকাটা না দিয়ে বের হয়ে আসতে পারবেন না, এজন্য তাদের কোনো চিন্তার বিষয় থাকে না। এরপর যে বিষয়টি আসে সেটি হলো টিউশন ফি বা মাসিক বেতন। আপনি প্রাইভেট মেডিকেল কলেজে পড়লে আপনাকে মাসিক একটা করে বেতন তাদেরকে দিতে হয়। বিষয়টা ঠিক প্রাইভেট টিচারের মতো। প্রাইভেট টিচারকে যেমন আপনি মাসে মাসে একটা বেতন দেন, ঠিক সেরকম আপনাকে একটা মাসে মাসে বেতন দিতে হয়। তো প্রাইভেট মেডিকেল কলেজ অনুযায়ী এই মাসিক বেতনটা ভেরি করে। কোনো কোনো প্রাইভেট মেডিকেল কলেজে 8,000 টাকা, কোনো কোনো প্রাইভেট মেডিকেল কলেজে 10,000 টাকা, কোনো কোনো প্রাইভেট মেডিকেল কলেজে 12,000 টাকা দিতে হয়। সো আমি গড়ে যদি 10,000 টাকা ধরেও হিসাব করি, 5 বছরের জন্য হিসাব করতে গেলে দেখেন 5 বছরে 60 মাস, প্রতি মাসে দিতে হবে আপনাকে 10,000 করে টাকা। তো 60 মাসে আপনাকে দিতে হবে 10,000 গুণন 60, অর্থাৎ 6 লাখ টাকা প্রায়। এই টাকাটা প্লাস মাইনাসও হতে পারে, যেহেতু আমি গড়ে 10,000 করে ধরলাম। এরপরে আসে এক্সাম ফি।
গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে শুধুমাত্র প্রফেশনাল এক্সাম ফি থাকলেও তোমাদের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে দেখা যায় যে কার্ড ফি, টার্ম ফি, প্রফেশনাল এক্সাম ফি সব দিতে হয়। তো তোমাদের এমবিবিএস কমপ্লিট করতে গিয়ে দেখা যায় যে গড়ে তোমাদের 50,000 প্লাস একটা অ্যামাউন্ট এক্সাম ফি দিতেই চলে যাবে। এরপরে আসে হোস্টেল ফি প্লাস খাওয়া দাওয়া। আপনি যদি প্রাইভেট মেডিকেল কলেজের হোস্টেলে থেকে লেখাপড়াটা কন্টিনিউ করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে প্রাইভেট মেডিকেল কলেজ ভেদে একটা অ্যামাউন্ট হোস্টেল ফি হিসেবে দিতে হয়। তবে গড়ে আমরা 3K যদি এটা ধরি এবং খাওয়া দাওয়া প্লাস মিলে যদি আপনাদের মাসে 10,000-এর মতো খরচ হয়, আপনার লাইফ স্টাইলের উপর এটা ভ্যারি করতে পারে। তবে আমরা গড়ে যদি 10Kও ধরি, সেক্ষেত্রে দেখা যায় যে 5 বছরে যদি আমরা হিসাব করি, 5 বছরে হচ্ছে তোমার 60 মাস, প্রত্যেক মাসে যদি 10K ধরেও হিসাব করি, 60 গুণন 10K মানে 6 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট তোমাদের লাগবে হোস্টেল ফি প্লাস খাওয়া দাওয়া মিলে। লাইফ স্টাইল অনুযায়ী তোমাদের এটা ভেরি করবে। এছাড়াও তোমার এমবিবিএস এর বই, ফার্স্ট ইয়ারের বোনস, প্রত্যেক বছরে খাতা, কলম, ইনস্ট্রুমেন্ট এগুলো কিনতে দেখা যায় যে প্রায় 1.5 লাখ টাকার মতো তোমাদের খরচ হয়ে যাবে। এখন যদি আমরা খরচের বিষয়ের একটা সামারিতে আসি, দেখো তোমার ভর্তি ফি 19,44,000 টাকা, ইন্টার্ন ফি 1,80,000 টাকা, টিউশন ফি 6 লক্ষ টাকা, হোস্টেল প্লাস খাওয়া দাওয়া মিলে 6 লক্ষ টাকা, বই, খাতা, বোনস, ইনস্ট্রুমেন্ট মিলে 1,50,000 টাকা এবং এক্সাম ফি দিতে হচ্ছে তোমাদের 50,000 টাকা। এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টোটাল আমরা পাই 35,24,000 টাকা, অর্থাৎ আমরা গড়ে 35 লাখ টাকা ধরতে পারি। এটা তোমাদের প্লাস মাইনাস হতে পারে, প্রাইভেট মেডিকেল কলেজ ভেদে বেশিও হতে পারে। যদি আপনি টপ মেডিকেল কলেজগুলোতে পড়তে চাও সেক্ষেত্রে বেশিও হতে পারে, নিচের দিকের মেডিকেল কলেজগুলোতে পড়তে চাইলে সেক্ষেত্রে কমও হইতে পারে। আবার তুমি কোন স্থানে লাইফটা কাটাচ্ছ, যেমন ঢাকার মধ্যে কাটাইলে সেক্ষেত্রে তোমার এটা আরো বেশি হতে পারে, ঢাকার বাইরে হলে এটা একটু কম হতে পারে। তোমাদের অনেকেরই মধ্যে প্রশ্ন থাকতে পারে যে ঢাকার মধ্যে পড়বো কিনা। তো তুমি যদি ঢাকার মধ্যে পড়তে চাও টপ প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে, সেক্ষেত্রে তোমার কস্ট একটু বেশি হবে। আবার ঢাকার মধ্যে যেহেতু থাকা, খাওয়া এবং ঢাকার মধ্যে লাইফ কন্টিনিউ করা একটু ব্যয় সাপেক্ষ, তো তোমাদের একটু ব্যয়টা বেশি হবে। তো তোমাদের যদি সামর্থ্য থাকে বাবা মায়ের, তোমরা ঢাকার মধ্যে পড়তে পারো, কোনো সমস্যা নাই। ঢাকার মধ্যে থাকলেও তুমি কিছু সুবিধা পাবা, যেমন তুমি এমবিবিএস কমপ্লিট করার পর কি চাবা যে বিসিএস দিতে, তো বিসিএস এর ভালো কোচিং কোথায় পাবা? ঢাকায় পাবা। পোস্ট গ্রাজুয়েশন করতে চাবা, পোস্ট গ্রাজুয়েশনের জন্য যেহেতু তোমাকে ভর্তি পরীক্ষা দিয়েই পোস্ট গ্রাজুয়েশনে চান্স নিতে হয়, সেক্ষেত্রে তোমাকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য কোচিং করতে হয়। সে পোস্ট গ্রাজুয়েশনের জন্য কোচিং কোথায় পাবা? ঢাকায় পাবা, এবং সেটা ভালো হবে। আবার তুমি যদি ফরেন কান্ট্রিতে যেতে চাও, সেক্ষেত্রেও তুমি ঢাকার মধ্যে সব থেকে বেশি আপডেট পাবা। প্রাইভেট মেডিকেল কলেজে পড়ালেখা করে তুমি অন্যান্য এলাকায় কিন্তু বেশি টিউশন পাবা না, ঢাকার মধ্যে অন্যান্য এলাকার তুলনায় বেশি টিউশন পাবা। সো তুমি ঢাকার মধ্যে চাইলে পড়তে পারো। তোমাদের বাসার কাছে যদি ভালো মানের বা টপ র্যাঙ্কের কোনো প্রাইভেট মেডিকেল কলেজ থাকে, সেক্ষেত্রে তুমি সেই প্রাইভেট মেডিকেলে পড়ালেখার সুযোগটা নিতে পারো। কারণ বাসার বাইরে থেকে পড়ালেখা করাটা সো টাফ, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, যাতায়াতের সমস্যা হতে পারে। বিশেষ করে মেয়েদের যাতায়াত ও সেফটি নিয়ে বেশি সমস্যায় পড়তে হয়। ছেলেদের যদিও এ বিষয়ে কম সমস্যায় পড়তে হয়, তবে ছেলেদের আবার বন্ধু মহলের বিষয়টা থাকে। কোনো বন্ধু মহলের পাল্লায় পড়ে নেশা জাতীয় কোনো বা অবৈধ কোনো কাজে জড়িয়ে পড়লো কিনা, অভিভাবকদের সবসময় এই বিষয়টা চিন্তা করতে হয়। সো তুমি যদি বাসার কাছে পড়ো, তাহলে তোমার অভিভাবক নিয়মিত তোমার খোঁজ খবর নিতে পারতেছে, তোমার খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে না, যাতায়াতের বা সেফটির বিষয়ে কোনো সমস্যা হচ্ছে না। আবার বাসা থেকেও তুমি পড়ালেখা করতে পারবা। কিন্তু তোমার এলাকায় যদি ভালো মানের বা টপ র্যাঙ্কের কোনো প্রাইভেট মেডিকেল কলেজ না থাকে, যদি ভালো ফ্যাসিলিটি না থাকে, সেক্ষেত্রে তোমার ভালো ডাক্তার হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশে কমে যায়। সো বাসার কাছে পড়বো কিনা এই বিষয়টা একটু ক্যালকুলেশনের মাধ্যমে তোমাদেরকে নিতে হবে। ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলো এবং ডেসক্রিপশনে আমার সকল প্রকার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো দেওয়া থাকলো। তোমাদের যদি কোনো অ্যাডভাইস, কোনো পরামর্শ বা কোনো হেল্প লাগে, তোমরা যুক্ত হয়ে যেতে পারো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।